Hello students, welcome to SB Math Stat Physics class. তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে কমপ্লেক্স নাম্বার এপিসোড 1 পার্ট 1 পার্ট 2 পার্ট 3 দেখে ফেলেছো আর সেখানে যে অঙ্কগুলো আমি তোমাদের পড়িয়ে দিয়েছি সেগুলো নিজেরাও পড়ে ফেলেছো আর বই থেকেও ওই ধরনের সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে সেগুলো করে ফেলেছো। আজকে আমরা কমপ্লেক্স নাম্বার এপিসোড 1 পার্ট 4 শুরু করব। চলো দেখি এই সেশনে তোমাদের জন্য কি কি রয়েছে। আমরা শুরু করব কমপ্লেক্স নাম্বারের একটা খুবই গুরুত্বপূর্ণ চরিত্র যার নাম হলো আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড, সেটা দিয়ে। অ্যামপ্লিটিউড or argument of a complex number. প্রথমেই বলে রাখি যে জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় তাহলে এর অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট কি সেটা তো আমি এখন বলবোই, কিন্তু তার জন্য জেডকে জিরো হওয়া চলবে না। মানে জিরো কমপ্লেক্স নাম্বারের কোনো জিরো কমপ্লেক্স নাম্বারের অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট বোঝার জন্য দু একটা এক্সাম্পল নিয়ে বিষয়টাকে তোমাদের বোঝাচ্ছি। ধরো প্রথমে আমরা জেড ইকুয়াল টু 1 প্লাস আই এই কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড কত সেটা আমরা বার করতে চাই। তাহলে কি করবে, যে একটা কমপ্লেক্স প্লেন ড্র করো। এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, এটা হলো ইমাজিনারি অ্যাক্সিস। আর যে পয়েন্টটা কমপ্লেক্স প্লেনে এই কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করে সেটাকে ইন্ডিকেট করো। তো আমরা জানি যে যে পয়েন্টটা এই কমপ্লেক্স নাম্বারকে ইন্ডিকেট করে সেই পয়েন্টটা হচ্ছে ওই পয়েন্ট যার কোঅর্ডিনেটটা হলো 1 1। তাহলে এই হলো তোমার এই 1 1 পয়েন্টটাকে ইন্ডিকেট করো এই কমপ্লেক্স প্লেনে, অর্থাৎ এই পয়েন্টটাই হয়ে গেল এই কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করে ইন দ্য কমপ্লেক্স প্লেন। এইবার এখান থেকে এটা তো তোমার অরিজিন, এটা মিলিয়ে দাও। এবার তো আমি আগেই বলেছিলাম যে এই যে ডিস্টেন্সটা এটাই হচ্ছে মডুলাস অফ জেড। এমনিও ডিস্টেন্সটা দেখতে পাচ্ছ কত, সেটা √2। সেটা এখানে লেখার কিছু দরকার নেই, তাও লিখে দেখো। এইবার এই যে অ্যাঙ্গেলটা দেখছো এই অ্যাঙ্গেলটাকেই বলা হয় অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট অফ দিস কমপ্লেক্স নাম্বার। তবে এই অ্যাঙ্গেলটাকে নিয়ে একটু ভালো করে বোঝার ব্যাপার আছে। যদিও আমি এই অ্যাঙ্গেল সম্পর্কে 2 ডাইমেনশনাল জিওমেট্রিতে যেখানে আমি পোলার কোঅর্ডিনেটস নিয়ে আলোচনা করেছিলাম যে পার্টে, সেখানে আমি এটাকে বিস্তারিতভাবে বলেছিলাম, তাও আমি এখানে আবার নতুন করে বলে দিচ্ছি যে এই অ্যাঙ্গেল বলতে কি বোঝায়। প্রথমত দেখো যে এই অ্যাঙ্গেলটা আমি এখান থেকে যে মেজার করছি দু রকমের মেজার করা যায়। একটা এই রকম, যেটাকে বলা হবে অ্যান্টি ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ, আর আরেকটা হলো এই দিক থেকে যেটাকে বলা হয় ক্লকওয়াইজ। কারণ এটা ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিক থেকে সেভাবে এটা ঘুরছে বলে এইভাবে একটা মেজার করা হয়। এবার তুমি প্রথমে এই অ্যাঙ্গেলটা করার জন্য তুমি আগে এই জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেলটা বার করো।
জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল মানে হলো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হয়ে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়, যেটা তোমরা 9-10-এ পড়েছিলে। তাহলে এই যে যদি আমি এই ট্রায়াঙ্গেলটাকে কমপ্লিট করে দিই, তাহলে এই অ্যাঙ্গেলটা হলো জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল। তাহলে এই জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেলটা যদি আমি কিছুক্ষণের জন্য যদি ধরি আলফা, তাহলে যেহেতু এই লেন্থটা হচ্ছে 1 আর এই লেন্থটাও হচ্ছে 1, তাহলে ট্যান আলফা হলো 1। তাহলে এর মানে হলো আলফাটা হচ্ছে π/4। বুঝতে পেরেছো? তাহলে এই জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেলটা হচ্ছে π/4। তাহলে আমি যখন এইভাবে মেজার করছি, তাহলে একটা মেজার হচ্ছে এই যে জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেলটা পেয়েছো, যেহেতু মেজারমেন্টটা এখানে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, তাহলে ওয়ান মেজার অফ দিস অ্যাঙ্গেল হলো π/4। তার আগে প্লাস সাইন না লিখলেও চলে, তবে তোমাদের বোঝার জন্য প্লাসটা লিখছি। প্লাস মানে কি, কেন প্লাস? কারণ অ্যাঙ্গেল মেজারমেন্টটা হয়েছে অ্যান্টি ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ। কাউন্টার ক্লকওয়াইজ যদি মেজার হয়, তাহলে যে জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেলটা পেয়েছো তার আগে একটা প্লাস সাইন বসিয়ে দেবে। তাহলে এই যে π/4, এটা হলো একটা আর্গুমেন্ট অফ দিস কমপ্লেক্স নাম্বার, বা একটা অ্যামপ্লিটিউড অফ দিস কমপ্লেক্স নাম্বার। একটা বলছি, একটা, এর মানে আরো বহু আছে। ঠিক আছে? তো দিস ইজ π/4 ইজ ওয়ান আর্গুমেন্ট or amplitude of this complex number. এবার যে অ্যাঙ্গেলটা পেলে, এটা যদি দেখো -π থেকে π এর মধ্যে আছে, ভালো করে খেয়াল করো, এটা যদি যে অ্যাঙ্গেলটা পেলে সেই অ্যাঙ্গেলটা যদি এর মধ্যে থাকে, তাহলে ওই অ্যাঙ্গেলটাকে বলবো প্রিন্সিপাল ভ্যালু অফ argument of z বা প্রিন্সিপাল ভ্যালু অফ দ্য অ্যামপ্লিটিউড অফ z। তো অনেক সময় ভ্যালু কথাটাকে সরিয়ে দিয়ে শুধু প্রিন্সিপাল আর্গুমেন্ট অফ z বা প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড অফ জেডও বলা হয়, এবং তার নোটেশন হলো স্মল argz অথবা স্মল ampz। স্মল মানেটা কি? এই যে ফার্স্ট লেটার যেটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে স্মল। তো এই হলো নোটেশন ফর প্রিন্সিপাল আর্গুমেন্ট অফ জেড বা প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড অফ জেড। তাহলে এই কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে স্মল argz-টা হলো π/4। কেন π/4? কারণ π/4 এর মধ্যে থাকে। এখন এই যে অ্যাঙ্গেলের যে রেঞ্জটা বলেছি, এটা ছবিতে কত, মানে ছবিতে কি করে বুঝবে? যদি মেজারমেন্টটা তোমার দেখো এখান থেকে শুরু করলে এই করতে 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 এত দূর অবধি চলবে, ঠিক আছে? এটা হলো 0 থেকে π এর সমান হয়ে যায়, কিন্তু এটা ক্রস করলেই আর এইভাবে মাপা যাবে না, তখন তোমার এইভাবে মাপতে হবে। কিন্তু এইভাবে মাপলে কিন্তু তুমি এই লাইনে পৌঁছতে পারবে না। বুঝতে পেরেছো? এইরকম যে অ্যাঙ্গেলগুলো, সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে এর মধ্যে আছে। এটা নিয়ে আমি আরো এক্সাম্পল যখন দেব, তুমি আরো ভালো করে বুঝতে পেরে যাবে। এবার যদি একটা প্রিন্সিপাল আর্গুমেন্ট হয় π/4, তাহলে জেনারেল ভ্যালু অফ আর্গুমেন্ট অফ জেড বা জেনারেল ভ্যালু অফ অ্যামপ্লিটিউড অফ জেড, যার নোটেশন হলো ক্যাপিটাল argz অথবা ক্যাপিটাল ampz, সেটা হবে মানে স্মল argz যেটা বেরিয়েছে সেটা, তার সঙ্গে জাস্ট 2n π যোগ করে দাও, যেখানে nটা হলো যে কোনো ইন্টিজার। মানে nটা 1 হতে পারে, 0 হতে পারে, -1 হতে পারে, 2 হতে পারে, -2 হতে পারে, 100 হতে পারে, -100 হতে পারে, এরকম। তাহলে বুঝতেই পারছো এটাই হলো জেনারেল ভ্যালু অফ আর্গুমেন্ট অফ জেড বা জেনারেল ভ্যালু অফ অ্যামপ্লিটিউড অফ জেড। বুঝতে পেরেছো? তো আরেকটা এক্সাম্পল নিই, তাহলে ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পারবে।
তবে তার আগে ফাইনালি একটা কথা বলে রাখছি যে 1 প্লাস আই এই কমপ্লেক্স নাম্বারের প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড অর্থাৎ স্মল ARGZ অথবা স্মল AMPZ-টা হলো π/4 আর ক্যাপিটাল ARGZ বা ক্যাপিটাল AMPZ মানে জেনারেল ভ্যালু অফ অ্যামপ্লিটিউড অর আর্গুমেন্ট অফ Z তা হলো স্মল ARGZ প্লাস 2n pi I, মানে এই পার্টিকুলার ক্ষেত্রে কত হলো π/4 প্লাস 2n pi, যেখানে nটা হলো যে কোনো ইন্টিজার। তাহলে আমরা আরেকটা এক্সাম্পল নিই। এখন আমরা এক্সাম্পল নিচ্ছি -1 প্লাস আই এর, মানে -1 প্লাস আই এর আমরা স্মল ARGZ বা ক্যাপিটাল ARGZ বার করি। তাহলে এবার এই কমপ্লেক্স নাম্বারের স্মল ARGZ আর ক্যাপিটাল ARGZ বার করা যাক। তাহলে এটাকে আগে প্লট করো। তাহলে এটা কি -1 1 -1 1 মানে কি হলো এই -1 1 মোটামুটি করো। তাহলে এটাই হলো তোমার এই জেড কমপ্লেক্স নাম্বারটা, মানে এটাই হলো -1 1। তাহলে কি বলেছিলাম আমি তোমায় যে এই পয়েন্টটার অরিজিন মিলিয়ে দাও। তুমি মিলিয়ে দিলে, তাহলে প্রিন্সিপাল আর্গুমেন্টটা অলওয়েজ কি হয় বলো, এখান থেকে মেজার করতে হবে এই হবে, কারণ এটা দেখো পাই তো ক্রস করেনি। তাহলে এই অ্যাঙ্গেলটাই হলো স্মল ARGZ অথবা স্মল AMPZ। এখন এই অ্যাঙ্গেলটা তুমি বার করবে কি করে, তো তুমি আগে এই ট্রায়াঙ্গেলে চলে এসো। তাহলে এই ট্রায়াঙ্গেলে এর লেন্থ কত 1, এর লেন্থ কত 1, লেন্থ কি বলেছি কিন্তু এটা -1 আবার লিখে দেবে না। তো এর লেন্থ 1, এর লেন্থ 1, আমি জাস্ট উই আর কনসিডারিং দিস ট্রায়াঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলটা আগের মতনই হলো π/4। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে গেল বলো, π মাইনাস π/4 মানে 3π/4। এর আগে প্লাস সাইনই বসবে তো, কারণ এটা হলো আমাদের, মানে এটাকে আগে ভাবো যে জিওমেট্রিক্যালি মেজার করছে এই অ্যাঙ্গেলটা। তো 3π/4 বেরোলো। এবার 3π/4 যখন বেরিয়েছে, আর এটা যেহেতু হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ মেজার করেছি, তাহলে এর আগে প্লাস সাইন বসবে, মানে 3π/4ই হলো। তাহলে ক্যাপিটাল ARGZ বা ক্যাপিটাল AMPZ কত হবে না, স্মল ARGZ যেটা বেরিয়েছে সেটার সঙ্গে 2n pi অ্যাড হয়ে যাবে, যেখানে nটা বিলংস টু Z, মানে n is any integer। তুমি এর বদলে লিখতে পারো where n is any integer। any integer মনে রাখবে, নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, জিরো হতে পারে। এবার আরেকটা নেওয়া যাক, সেটা হচ্ছে এবার আমি নিলাম -1 - i। তো -1 - i যদি নিই, তাহলে এবার কি করতে হবে, এটা -1 - 1 প্লট হবে, মানে পয়েন্টটা চলে যাবে তোমার এখানে। তাহলে এখন তোমার জেড এই জিনিসটা হয়ে গেল -1 - 1। তাহলে এটাকে মিলিয়ে দাও, তাহলে তোমার আনসারটা স্মল ARGZ-টা কোনটা হবে, এটা কি আর হতে পারে, কারণ এটা তো পাই ক্রস করে যাচ্ছে, সুতরাং এটা হতে পারে না। মানে এইবার হবে তোমার আনসারটা হলো এইটা। তো তার জন্য আগে এই অ্যাঙ্গেলটা বার করো। এখন এই ট্রায়াঙ্গেল তৈরি করে তো একই রকম ভাবে এই অ্যাঙ্গেল π/4ই বেরোবে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত বেরোলো, এই অ্যাঙ্গেলটা বেরোলো π মাইনাস π/4 মানে 3π/4। এটা হচ্ছে শুধু ম্যাগনিটিউডে, কিন্তু এইরকম মেজারমেন্টে কি বলেছিলাম যে যা অ্যাঙ্গেলটা লিখেছো ম্যাগনিটিউডে তার আগে একটা মাইনাস সাইন বসিয়ে দেবে। কেন মাইনাস সাইন বসাবে, যখনই তুমি অ্যাঙ্গেলটা মেজার করবে ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটা যেদিকে এগোয় সেদিক বরাবর, তাহলে অ্যাঙ্গেল যেটা বেরিয়েছে তার আগে একটা মাইনাস সাইন দিয়ে দেবে। আবার বলে রাখছি যে যদি অ্যাঙ্গেলটা মেজার করো অ্যান্টি ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার উল্টো দিকে, তাহলে যে অ্যাঙ্গেলটা বেরোবে তার আগে প্লাস সাইন দেবে। আর যদি তুমি অ্যাঙ্গেলটাকে মেজার করো ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটা যেদিকে এগোয় সেই দিক বরাবর, তাহলে যে অ্যাঙ্গেলটা পাবে তার আগে একটা মাইনাস সাইন দেবে। তাহলে -3π/4 হয়ে গেল স্মল ARGZ ফর দিস কমপ্লেক্স নাম্বার। বুঝতে পেরেছো?
তাহলে এই কমপ্লেক্স নাম্বারের জন্য স্মল এ আর জি জেডটা কত হয়ে যাবে, -3π/4, আর ক্যাপিটাল এ আর জি জেড কত হয়ে যাবে, জাস্ট এর সঙ্গে 2n π যোগ হয়ে যাবে, যেখানে nটা হলো যে কোনো ইন্টিজার। বুঝতে পেরেছো? তাহলে আরেকটা অঙ্ক পড়ে থাকলো, সেটা হচ্ছে 1 - i। তাহলে 1 - i করার জন্য তোমাকে যেটা প্লট করতে হবে 1 - 1, তো 1 - 1, তো এই হলো 1 - 1, মানে এটাই হলো তোমার এই কমপ্লেক্স নাম্বার যেটাকে রিপ্রেজেন্ট করছে ইন দ্য কমপ্লেক্স প্লেন। তাহলে কি বলেছিলাম, এটা মিলিয়ে দাও। তাহলে এই অ্যাঙ্গেলটা তো এ আর জি জেড হতে পারে না, তার কারণটা ওটা পাই ক্রস করে যাচ্ছে, তাহলে এইটা হবে। তো তার জন্য তোমার আগে এই জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেলটা দরকার, কিন্তু এটা তো 1 আর এটা 1, তো সুতরাং এই ট্রায়াঙ্গেল তৈরি করে এই অ্যাঙ্গেলটা একই রকম ভাবে π/4 বেরোবে। কিন্তু এরকম মেজারমেন্টে করলে এই মেজার্ড অ্যাঙ্গেলটা কত হলো, -π/4, বিকজ ইট হ্যাজ বিন মেজার্ড ক্লকওয়াইজ। তাহলে এই ক্ষেত্রে স্মল এ আর জি জেড এটা কত বেরোবে, এটা বেরোবে -π/4, আর ক্যাপিটাল এ আর জি জেড কত বেরোবে, এর সঙ্গে 2n π অ্যাড করে দেবে, যেখানে nটা হলো যে কোনো ইন্টিজার। তাহলে এরকম চারটে কমপ্লেক্স নাম্বারের আমরা করে দিলাম। আরেক ধরনের আরেকটা করি, আরো চারটে করি। এখন আমরা এই চারটে কমপ্লেক্স নাম্বারের স্মল এ আর জি জেড আর ক্যাপিটাল এ আর জেড করবো। 1 + √3i, তারপরে z2 ইকুয়াল টু হলো -1 + √3i, তারপরে z3 হচ্ছে -1 - √3i, তারপরে z4 হলো 1 - √3i। তাহলে যেভাবে বললাম সেভাবে প্লট করো আগে। এটা মানে কি, জেডটা গেল 1 আর এটা গেল √3, মানে 1.7। মোটামুটি এটা প্লট করলেই হয়। তাহলে এটা হলো তোমার z1, এই মিলিয়ে দাও। তো তোমার স্মল এ আর জেডটা হলো এইটা, কিন্তু এটা করার জন্য আগে এই জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেলটা চাই। জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেলটা কি করে বার করবে, এটা তো তোমার হলো 1 আর এটা হলো √3। তাহলে এই জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল যদি আলফা ধরি, তাহলে tan আলফা হলো √3/1, মানে আলফা হলো π/3, কারণ tan π/3 হয় √3। তাহলে এটা π/3 হলো। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে গেল, তাহলে এই জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেলটা বেরোলো π/3। তাহলে এই যে মেজার্ড অ্যাঙ্গেল, যেটা এখান থেকে অ্যারো মার্কা যে অ্যাঙ্গেলটা আছে, এটা কত হবে, π/3 হবে, কারণ এটা কাউন্টার ক্লকওয়াইজ মেজার করা হয়েছে। তাহলে স্মল এ আর জি জেড1 কত হলো, π/3। তাহলে ক্যাপিটাল এ আর জি জেড1 কত হবে, এর সঙ্গে 2n π অ্যাড করে দেবে, যেখানে nটা যে কোনো ইন্টিজার। এবার এটা নেওয়া যাক, -1 + √3i, তো এটা তো এখানে যাবে আর এটা এখানে যাবে, মানে এখানে হয়ে যাবে। তাহলে এই হলো তোমার z2। তাহলে এই মিলিয়ে দিলাম। তাহলে এক্ষেত্রে তোমার কোন অ্যাঙ্গেলটা হবে স্মল এ আর জি জেড2, না এই অ্যাঙ্গেলটা হবে। এখন এই অ্যাঙ্গেলটা বার করার জন্য তুমি এই জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেলটা বার করে নাও। তো এটা তো 1, এটা √3, তাহলে একই রকম ভাবে এটা π/3। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে গেল বলো, এই মেজার্ড অ্যাঙ্গেলটা হবে π - π/3, এবং এর আগে প্লাস বসবে না মাইনাস বসবে, প্লাস বসবে, কারণ মেজার্ড করা হয়েছে কাউন্টার ক্লকওয়াইজ। তাহলে এটা হয়ে গেল 2π/3। তাহলে স্মল এ আর জি জেড2 হলো 2π/3। বুঝতে পেরেছ? এবার এটাকে করা যাক। এটা হচ্ছে গিয়ে কত, এই যে এটা -1 - √3i, মানে ঠিক এই পয়েন্টটাই
হবে, তাই তো? এটাই হলো Z3। তাহলে এটা মিলিয়ে দাও। তাহলে এই ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা, এটা কি স্মল এ আর জি Z3 হতে পারে? হতে পারে না, কারণ এটা পাই ক্রস করে গেছে। তাহলে কোনটা হবে না, এই অ্যাঙ্গেলটা হবে, এই অ্যারো মার্ক। তাহলে আগে এর মানটাকে বার করি। তাহলে এটাও তো একই রকম ভাবে, এটা π/3, তাহলে এটা কত হয়ে গেল, পাই থেকে π/3, কিন্তু এর আগে প্লাস বসবে না মাইনাস বসবে? মাইনাস বসবে। কেন? কি এটা ক্লকওয়াইজ মেজার্ড হয়েছে, তাহলে মাইনাস। তাহলে সোজা কথা, এটা -2π/3। তাহলে স্মল এ আর জি Z3 এটা হবে কত, -2π/3। এবার একটাই পড়ে থাকলো, সেটা হলো এইটা। তাহলে এই ক্ষেত্রে এই পয়েন্টটা হয়ে গেল তোমার এখানে, এটাই হলো Z4। এটা মিলিয়ে দাও। তাহলে তোমার আনসারটা হলো এই মেজার্ড অ্যাঙ্গেলটা, কিন্তু এই জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেলটা কত, π/3, কিন্তু এরকম ভাবে মেজার করলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে গেল, -π/3। তাহলে এ আর জি Z4 এটা হলো -π/3। তাহলে এই ক্ষেত্রে আমি দেখো যে চারটে কমপ্লেক্স নাম্বারেরই আমরা স্মল এ আর জি জেড গুলো বার করে ফেললাম। তাহলে ক্যাপিটাল এ আর জি জেডটা তো খুব সহজেই বেরিয়েই যাচ্ছে। আবার চারটে কমপ্লেক্স নাম্বারের এ আর জি বার করা যাক। একটা হলো 1, একটা হলো -1, না একটা 1, একটা i, একটা -i, একটা -1, আর একটাও -i। তাহলে 1 এর এ আর জি বার করার জন্য কি করতে হবে, 1 মানে কি 1 0 প্লট করতে হবে। এই হলো 1 0। তাহলে কতটা অ্যাঙ্গেল তৈরি করছে এক্স অ্যাক্সিসের সঙ্গে, 0 অ্যাঙ্গেলই তৈরি করছে। তাহলে এর এ আর জি 1 এটা হলো 0। এবার আই এর তো চলে এসো, আই মানে কি 0 1, 0 1 মানে কি এই পয়েন্ট। তাহলে এই হলো তোমার এ আর জি, কিন্তু এই অ্যাঙ্গেলটা জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল তো π/2, এরকম মেজার করছি, তাহলে +π/2। তাহলে এ আর জি আই মানে হলো π/2। -1 চলে এসো, তো এই হলো -1। এই ক্ষেত্রে আনসারটা কি হবে, এটা, এটা মানে কত, পাই। তাহলে এ আর জি -1টা হলো পাই। এবার চলে এসো এ আর জি -i-তে। -i মানে কোনটা, এইটা, এটাই হচ্ছে -i। তাহলে এই হলো তোমার আনসারটা, কিন্তু এই মেজার্ড অ্যাঙ্গেল কত, মানে এই জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল কত, π/2। তাহলে এই মেজার্ড অ্যাঙ্গেল কত, -π/2, কারণ এটা ক্লকওয়াইজ মেজার্ড হয়েছে। তাহলে এই হলো চারটে এই কমপ্লেক্স নাম্বারসের স্মল এ আর জি গুলো, মানে প্রিন্সিপাল আর্গুমেন্টস বা প্রিন্সিপাল অ্যাম্পলিটিউডস গুলো। তাহলে তো জেনারেল ভ্যালু অফ দ্য অ্যাম্পলিটিউডস বা ক্যাপিটাল এ আর জি বা ক্যাপিটাল এএমপি মানে কি, যে ভ্যালুস গুলো বেরিয়েছে তার সঙ্গে 2nπ যোগ করে দেবে। বুঝতে পেরেছ? আমরা এখন যে চারটে কমপ্লেক্স নাম্বারস গুলোর স্মল এ আর জি বার করব, সেইগুলো হচ্ছে Z1 হলো 4 + 3i, Z2 হলো -4 + 3i, Z3 হলো -4 - 3i, আর Z4 হচ্ছে 4 - 3i। তো করা যাক। তো Z1টা 4 3 প্লট করো, তাহলে এই হলো 4, এই হলো 3, তাহলে এই হলো তোমার Z1, মিলিয়ে দাও। তাহলে আগে এই অ্যাঙ্গেলটা একটু বার করা যাক। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আমি, এটা, এটা মানে কত, এটা 3, এটা 4, তাহলে tan আলফা হলো 3/4। তাহলে আলফাটা যদি দেখো যে tan আলফা একটা ট্রায়াঙ্গেলের মধ্যেই আলফাটা আছে, মানে সোজা কথা আলফাটা 0 থেকে π/2 এর মধ্যে আছে, তাহলে আলফাটাকে সব সময় tan ইনভার্স 3/4 লেখা যায়। কি বললাম, মানে মনে রাখবে tan আলফা ইকুয়াল টু 3/4 থেকে কিন্তু আলফা ইকুয়াল টু tan ইনভার্স 3/4 লেখা যায় না। মানে tan আলফাটা 3/4 আছে, এটা দেখেছো,
আর যদি তুমি দেখলে যে আলফাটা একটা ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল মানে 0 থেকে π/2 এর মধ্যেই আছে, তাহলে আলফাটা tan ইনভার্স 3/4 লেখা যায়। এই ইনভার্স ব্যাপারটা, এটাকে বলা হয় ইনভার্স সার্কুলার ফাংশন, সেটা তোমার ট্রিগনোমেট্রিতে অনেক পরে করবে। আপাতত এই জিনিসটা বুঝে রাখাটা নিশ্চয়ই বুঝে রাখো যে tan আলফা যদি 3/4 হয় আর আলফাটা যদি একটা ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল হয়, মানে সোজা কথা এর মানেটাকে ঘুরিয়ে বলা মানে আলফাটা 0 থেকে π/2 এর মধ্যে যদি থাকে, তাহলে তুমি আলফাকে tan ইনভার্স 3/4 লিখতে পারবে। তাহলে এই যে মেজার্ড অ্যাঙ্গেলটা এই যে এরকম, সেটা কি প্লাস tan ইনভার্স 3/4 হলো। তাহলে স্মল ARG Z1টা হলো tan ইনভার্স 3/4। এবার Z2টা প্লট করো। Z2টা কি এখানে -4 মানে ঠিক এই পয়েন্টে চলে আসলো। এই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা কি এইটা, কিন্তু সেই জিওমেট্রিক্যালি এই অ্যাঙ্গেলটা কত হয়ে গেল, tan ইনভার্স 3/4 হলো। তাহলে এটা কত হয়ে গেল না, এটা পাই মাইনাস tan ইনভার্স 3/4, এবং এর আগে প্লাস বসবে না মাইনাস বসবে, প্লাস বসবে, কারণ মেজার করা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ। তাই এটাই হয়ে গেল তোমার আনসার। তাহলে স্মল ARG Z2, তাহলে স্মল ARG Z2টা হলো পাই মাইনাস tan ইনভার্স 3/4। এবার Z3 এর পালা। Z3 তো এখানে আছে, Z3 তোমার এখানে আছে, তাহলে আনসারটা কি হয়ে যাবে, এইটা মানে কি এই জিনিসটাই বেরোবে কিন্তু উইথ আ মাইনাস সাইন। তাহলে ARG Z3টা কত বেরোবে, মাইনাস পাই প্লাস tan ইনভার্স 3/4। এবার Z4টা তো এখানে আছে, মানে এইটা তো এই অ্যাঙ্গেলটা তো আলফা মানে tan ইনভার্স 3/4 বটেই, কিন্তু এরকম মেজারমেন্ট মানে মাইনাস। তাহলে ARG Z4টা কত হয়ে যাবে, মাইনাস tan ইনভার্স 3/4। বুঝতে পেরেছো? কিন্তু এইভাবে যে প্লট করে যে একটা স্মল ARG বার করা, তার একটা ইনহেরেন্ট প্রবলেম আছে। সেটা এটাই যে এখানে তুমি যে কমপ্লেক্স নাম্বারসগুলোকে নিচ্ছ সেগুলোকে তুমি প্লট করে ফেলতে পারছো, কিন্তু বেশ কিছু কমপ্লেক্স নাম্বারস আছে যেগুলোকে প্লট করাটা সত্যিই খুব কষ্টকর হয়ে ওঠে। যেমন ধরা যাক ফর এক্সাম্পল, যে তুমি নিলে 1 প্লাস I tan 3π/5। প্লট একদম করা যাবে না তা না, কিন্তু প্লট করতে করতে তোমার মাথা খারাপ হয়ে যাবে। মানে সোজা কথা হচ্ছে যে বেশ কিছু কমপ্লেক্স নাম্বারস আছে, এটা খুব নিরাপদ ভাবে বলে ফেলা যায়, যেটা প্লট করাটা খুব কষ্টকর হয়ে যায়। তো সেই ধরনের কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে মোটেই আমরা এখন যে মেথডটা করলাম সেই মেথডটা করব না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব সেটা আমি এখন বলছি। প্লট না করে কিভাবে স্মল ARG Z বার করতে হয় সেটা এখন শোনো। ধরো Z হলো x প্লাস IY একটা কমপ্লেক্স নাম্বার। এটাকে তুমি এই ফর্মে লিখতে চাইবে, r ইন্টু cos থিটা প্লাস I sin থিটা। এই ফর্মে এটাকে লিখতে চাইবে। লিখবে কি করে সেটা একটু ওয়েট করো, অপেক্ষা করো, বলছি সব। যেখানে এই যে r যেটা আছে এটাকে হতে হবে গ্রেটার দেন 0, মানে এখানে যে নাম্বারটা লিখবে সেটাকে গ্রেটার দেন 0 হতে হবে। ইনফ্যাক্ট এই আরটাই হচ্ছে জেড এর মডিউলাস। সুতরাং তুমি চাইলে জেড এর মডিউলাসটাকে বার করে নাও, সেটাই এখানে লিখে ফেলো। তাহলে আরটা তো বুঝতে পেরেছো কিভাবে লিখতে হবে। আর এখানে যে থিটাটা লিখবে, এই যে থিটাটা, দুটো তো একই থিটা, এই থিটাটা যাতে বিলং করে
মাইনাস পাই থেকে পাই এর মধ্যে এই বিষয়েও তোমাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। তাহলে এই যে থিটাটা লিখলে শেষমেশ যা এই শর্ত মেনে চললো, সেই থিটাটাই হচ্ছে স্মল এ আর জি জেড বা স্মল এ এম পি জেড। এটা মানে বুঝতে পারো তো? এর মানে কি? একটা কথা বলে রাখছি যে থিটা বিলংস টু এরকম যদি দেখো, তাহলে এই কথাটার মানে হলো যে থিটা হলো গ্রেটার দেন মাইনাস পাই আর লেস ইকুয়াল টু পাই। কেন এটা গ্রেটার দেন? কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে বলে, আর এখানে লেস ইকুয়াল টু কেন? থার্ড ব্র্যাকেট আছে বলে। এটা একটু মনে রাখবে। তাহলে একটা স্ট্রাকচার পেয়ে গেলে, কিন্তু মুশকিল হলো এই থিটাটাকে আমি কিভাবে লিখবো যাতে এই কাণ্ডটা ঘটে যায়, মানে এই জিনিসটা স্যাটিসফাইড হয়। তো আমরা এক্সাম্পল নিই। ধরো জেডটা হলো 1 প্লাস আই ট্যান 3 পাই বাই 5। তাহলে প্রথমে কি বললাম? আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা ফর্মে লিখতে হবে। কারণ আর মানেটা কি? তা একটু আরটাকে বার করে নেওয়া যাক। তো আগে আরটাকে বার করে নিই, মানে মডুলাস অফ জেডটাকে বার করি। মানে আর মানে হলো মড জেড। মড জেড মানে কি? রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার্ড 3 পাই বাই 5। কারণ মড জেড কত হয়? রুট ওভার এ স্কোয়ার্ড প্লাস বি স্কোয়ার্ড। এটা হলো রুট ওভার সেক্স স্কোয়ার্ড 3 পাই বাই 5। এখন এটা কত হবে? সেক 3 পাই বাই 5 হবে নাকি মাইনাস সেক 3 পাই বাই 5 হবে? আমরা জানি এটা মানে হলো পজিটিভ স্কোয়ার রুটের সিম্বল, কিন্তু সেক 3 পাই বাই 5 তো নেগেটিভ, কারণ 3 পাই বাই 5 সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে। ইনফ্যাক্ট ডিগ্রিজে যদি এটাকে কনভার্ট করো তো দেখবে 108 ডিগ্রিজ পাবে, 108 ডিগ্রিজ। তাহলে এটা মাইনাস হতে বাধ্য, কারণ মাইনাস সেক 3 বাই 5টা হচ্ছে পজিটিভ। তাহলে আরটা হলো এই। তাহলে এবার কাজ কি? জেড ইকুয়াল টু আমরা মাইনাস সেক 3 পাই বাই 5 কমন নিয়ে নেব। তাহলে এটা কি লিখবো? মাইনাস সেক 3 পাই বাই 5 কমন নিলাম। তাহলে এখানে 1 করতে গেলে এটা মাইনাস কস 3 পাই বাই 5 তো হবেই, প্লাস এখানে কি হবে? আই সাইন, প্লাস হবে না মাইনাস, মাইনাস আই সাইন 3 পাই বাই 5। ঠিক দেখে নাও মন দিয়ে। এই হলো। এখন এটা ইকুয়াল টু হলো মাইনাস সেক 3 পাই বাই 5, আর এটা তো কস অফ সামথিং প্লাস আই সাইন অফ সামথিং লিখতে হবে। কি করে লিখবে? এখন দেখো কস পাই মাইনাস 3 পাই বাই 5, এখানে যদি আমি লিখতাম কস পাই মাইনাস 3 পাই বাই 5, তাহলে তো মাইনাস কস 3 পাই বাই 5, কারণ কস পাই মাইনাস থিটা মাইনাস কস থিটা হয়। কিন্তু এখানে সাইন পাই মাইনাস 3 পাই বাই 5 মোটেই মাইনাস সাইন 3 পাই বাই 5 হয় না। কেন? কারণ সাইন পাই মাইনাস থিটা কিন্তু সাইন থিটা হয়। তো এটাকে আমি বলছি যে এরকম একটা অবস্থাকে নিজের মনের মধ্যে বলবে গন্ডগোল। গন্ডগোল হলেই এখানে যেটা লিখেছিলে ইনিশিয়ালি, মানে পাই মাইনাস 3 পাই বাই 5, ওটাকে উল্টে দাও, মানে 3 পাই বাই 5 মাইনাস পাই লিখে দাও, তাহলেই হিসেব মিলে যাবে। বুঝতে পেরেছ? তুমি চাইলে মিলিয়ে দেখতে পারো, দেখবে হিসেব মিলে গেল। বুঝতে পেরেছ? তাহলে এটা কত হলো? মাইনাস সেক 3 পাই বাই 5, এটা হলো কস, এটা হলো মাইনাস 2 পাই বাই 5 আর প্লাস আই সাইন মাইনাস 2 পাই বাই 5। তাহলে খেয়াল করে দেখো যে এই জেড কমপ্লেক্স নাম্বারকে লেখা গেল
এই হলো আর কস থিটা প্লাস আই সাইন থিটা, যেখানে থিটার জায়গায় যেটা -2π/5 আছে, এটা কিন্তু -π থেকে পাই এর মধ্যেই আছে। বুঝতে পেরেছো? তাহলে এর মানেটা কি? যেটা আমি চেয়েছিলাম সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা কি বলতে পারি যে এ আর জি জেডটাই হলো এটা, মানে -2π/5। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে একসঙ্গে এই দুটো লিখে দিই। তাহলে therefore mod জেডটা তো হলো -3π/5 and small arg জেডটা হলো -2π/5 আর ক্যাপিটাল arg জেডটা হলো 2n π -2π/5, যেখানে nটা কি? যে কোনো ইন্টিজার। বুঝতে পেরেছো? তাহলে হয়ে গেল। এবার আমরা আরেকটা কোশ্চেন নিই, জাস্ট এটাকে -1 করে দিলাম। তাহলে মড জেড এর তো কোনো হেরফের হবে না, মানে আর যেটা হলো মড জেড, এটা কিন্তু -3π/5 হলো। তাহলে যেভাবে বলেছিলাম এগোতে সেভাবে এগোই। তাহলে জেড ইকুয়াল টু কত? -3π/5, আর এখানে হয়ে গেল তোমার কত? -cos 3π/5 আর -i sin 3π/5 হয়েছে। ঠিক হয়নি, এটা মাইনাস হবে না, এটা গুণ করে তো -1 হবে, কিন্তু এটা মাইনাস হবে। এবার দেখো, এই তো হলো -3π/5। এবার দেখো এখানে এটা তো cos π -3π/5 তো লেখা যাচ্ছে না, কারণ cos π মানে সেটা -cos θ হয়, সুতরাং আগের মতন এটা এগোনেই যাবে না। কিন্তু এটাকে দেখো আমি এরকম লিখতে পারছি, cos -3π/5 প্লাস i sin -3π/5। কেন? খেয়াল করবে যে cos অফ -θ cos θ হয়, আর sin অফ -θ sin θ হয়। এসব ব্যাপারগুলো ভালো করেই মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে দেখো আমরা যেটা চেয়েছিলাম সেটা মিলে গেল। এই যে আর cos θ প্লাস i sin θ, এমনকি থিটার জায়গায় যেটা আছে সেটা -π থেকে পাই এর মধ্যেই আছে। সুতরাং আমরা কি বলতে পারি যে এটা তো মড জেড হলো, ঠিক, আর এই যে -3π/5 এটাই হলো স্মল a আর জি জেড। তাহলে therefore small arg z এটা ইকুয়াল টু কত হলো? -3π/5 and ক্যাপিটাল arg z কত হয়ে যাবে? জাস্ট এর সঙ্গে 2n π অ্যাড হয়ে যাবে, যেখানে nটা কি? যে কোনো ইন্টিজার। এবার আমরা এটাকে করি -1 - i tan 3π/5। তাহলে mod z মানে r ইকুয়াল টু mod z ইকুয়াল টু তো সেই একই রকম ভাবে -3π/5 হবে। তাহলে z কে -3π/5 কমন নিয়ে লেখো, তাহলে এটা cos 3π/5 প্লাস i sin 3π/5 হচ্ছে। ঠিক, খেয়াল করে দেখো, এটা গুণ করলে -1 হচ্ছে, এটা গুণ করলে -i tan 3π/5 হচ্ছে। তাহলে এবং এখানে দেখো, তাহলে এটা কি ফর্মে হলো? এই হলো r cos θ প্লাস i sin θ
যেখানে থিটার জায়গায় যা আছে সেটা মাইনাস পাই থেকে পাই এর মধ্যেই আছে। তাহলে কাজ হয়ে গেল। তাহলে দেয়ারফর স্মল arg জেড কত হয়ে গেল 3π/5 আর ক্যাপিটাল arg জেড কত হলো না 2n পাই অ্যাড হয়ে গেল, যেখানে n বিলংস টু জেড। তাহলে একটা পড়ে থাকলো, সেটা হচ্ছে 1 মাইনাস i tan 3π/5, সেটাকে একটু করা যাক। তা এই ক্ষেত্রেও মড জেডটা তো মাইনাস সেক 3π/5 হলোই। তাহলে জেড ইকুয়াল টু মাইনাস সেক 3π/5 লেখা গেল। এটা হচ্ছে মাইনাস কস 3π/5, এটা হলো প্লাস i সাইন 3π/5। তাহলে এটা তো ফর্মে লিখতে হবে। তাহলে এটা কি হলো cos অফ পাই মাইনাস 3π/5, আর এটাকে আমি দেখি পাই মাইনাস 3π লেখা যায় কিনা, লেখা যাচ্ছে, সুতরাং এটা গন্ডগোলের মধ্যে পড়লো না। স্ট্রেট লিখে দাও পাই মাইনাস 3π/5, এটা i সাইন পাই মাইনাস 3π/5। তাহলে এটা কত হয়ে গেল মাইনাস সেক 3π/5, এটা হলো cos 2π/5 প্লাস i সাইন 2π/5। তাহলে দেখো জেডকে লেখা গেল আর cos থিটা প্লাস i সাইন থিটা ফর্মে, যেখানে আর এর জায়গায় যেটা আছে সেটা গ্রেটার দেন 0, আর এখানে থিটার জায়গায় যেটা আছে সেটা 2π/5, আর সেটা মাইনাস পাই থেকে পাই এর মধ্যেই থাকে। সুতরাং আমাদের যে কাজটা করার কথা সেটা আমরা সম্পন্ন করে ফেলেছি। তাহলে দেয়ারফর স্মল arg জেড কত হয়ে গেল 2π/5, ক্যাপিটাল arg জেড কত হয়ে গেল, তা এর সঙ্গে 2n পাই যোগ হয়ে গেল, যেখানে nটা যে কোনো ইন্টিজার, মানে nটা এনি ইন্টিজার, 0 হতে পারে, নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। তাহলে এই রকম 4টে অঙ্কই আমরা করে ফেললাম। তাহলে এখন একটু দেখি যে আগে যে অঙ্কগুলো করেছিলাম সেগুলোকে, যেগুলো প্লট করে, সেগুলো কি এভাবে করা যায়। তো সেগুলো কেউ এভাবে করা যায়। যেমন দেখো 1 কে আমি লিখতে পারি 1 ইন্টু কস 0 প্লাস i সাইন 0। তাহলে দেখো 1 কে লেখা গেল আর cos থিটা প্লাস i সাইন থিটা, যেখানে থিটার জায়গায় আছে 0 এবং সেটা মাইনাস পাই থেকে পাই এর মধ্যেই আছে। এই কারণে arg 1 হয়ে গেল 0। তাহলে i কে লেখা যাক, i কে লিখতে পারি i cos π/2 প্লাস i সাইন π/2। এই কারণে arg i হয়ে গেল π/2। -1 কে লিখতে পারি 1 cos পাই প্লাস i সাইন পাই। এই কারণে arg -1 হয়ে গেল পাই। -i কে লিখতে পারি 1 cos -π/2 প্লাস i সাইন -π/2। এই কারণে arg -i হয়ে গেল -π/2। এই ধরনের প্রবলেমসগুলোকেও আর ইন্টু কস থিটা প্লাস i সাইন থিটা ফর্মে লিখে করে ফেলা যায়। তাহলে আরও 4টে অঙ্ক এইরকম ভাবে করে দিই। যেমন ধরা যাক √3 প্লাস i, এটাকে করি। তার এখানে দেখো মডুলাসটা আগে বার করে নাও। মডুলাসটা হচ্ছে 3 + 1 4 মানে 2, তাহলে হাফ কমন নিতে হবে। তাহলে √3/2 প্লাস i ইন্টু হাফ মানে হলো হাফ, আর হাফ না 2, তাই না,
মডুলাসটা তো 2 বেরোলো। এটাকে আমি দেখো লিখতে পারে cos পাই বাই 6 প্লাস আই সাইন পাই বাই 6। এই কারণে এ আর জি √3 প্লাস আই এটা হয়ে গেল পাই বাই 6। মডুলাসটা তো 2 হলোই, ধরো √3 মাইনাস আই করতে চাই, তাহলে একই রকমভাবে মডুলাসটা তো 2 হবেই, আর এটা হয়ে গেল √3/2 মাইনাস আই ইন্টু হাফ। তাহলে এটা কি হবে 2, এটা ভাবো মানে cos পাই বাই 6 ইনিশিয়ালি হলো, তাহলে এখানে সাইন পাই বাই 6 লিখতে হবে, কিন্তু এখানে মাইনাস লিখলেই হয়ে যাবে। মনে রাখবে একটু আগেই বলেছি যে cos মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, সাইন মাইনাস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা। তাহলে দেয়ারফর এ আর জি √3 মাইনাস আই হয়ে গেল মাইনাস পাই বাই 6। এবার ধরো মাইনাস √3 প্লাস আই করি, তো মাইনাস √3 প্লাস আই, এটা তো 2 কমন যাবেই, মাইনাস √3/2 প্লাস আই ইন্টু হাফ। তাহলে 2, এখন এইটাকে তো cos পাই বাই 3 লেখা যাচ্ছে না, তাহলে আমি কি বললাম cos পাই মাইনাস পাই বাই 3 লিখবো, কারণ cos পাই মাইনাস থিটা মাইনাস cos থিটা হয়। আর এই ক্ষেত্রেও দেখো সাইন পাই মাইনাস পাই বাই 3 মানে সাইন পাই বাই 3 মানে হাফ প্লাস হাফ মিলে গেল। তাহলে পাই মাইনাস পাই বাই 3 প্লাস আই সাইন পাই মাইনাস পাই বাই 3। হয়ে গেল আবার কি, তো 2 cos এটা হলো 2 পাই বাই 3 প্লাস আই সাইন, ওহো এটা পাই বাই 3 না, পাই বাই 6, তা 2 পাই বাই 6 আর সাইন এটা সরি এটা 5 পাই বাই 6, এটা 5 পাই বাই 6। তাহলে এ আর জি মাইনাস √3 প্লাস আই হচ্ছে 5 পাই বাই 6। আরেকটা করি মাইনাস √3 মাইনাস আই, তো এটা তো হলো মাইনাস √3/2 প্লাস আই ইন্টু মাইনাস হাফ। তাহলে এটা হলো 2, এটা cos পাই মাইনাস পাই বাই 6 লেখাটাতে আমরা উদ্যত হব, কিন্তু সাইন পাই মাইনাস পাই বাই 6টা তো আবার প্লাস সাইন পাই বাই 6 হয়ে যায়, মানে প্লাস হাফ হয়ে যায়, মানে এটা গন্ডগোল। গন্ডগোল হলে কি বলেছিলাম উল্টে দিতে, তাহলে এটা কি হয়ে যাবে পাই বাই 6 মাইনাস পাই প্লাস আই সাইন পাই বাই 6 মাইনাস পাই। তাহলে এটা হয়ে গেল 2 cos মাইনাস 5 পাই বাই 6 প্লাস আই সাইন মাইনাস 5 পাই বাই 6। তাহলে এ আর জি এটা কত হয়ে গেল মাইনাস 5 পাই বাই 6। আমি লিখছি না, তুমি তোমার নিজেরা লিখে নেবে। তাহলে এই ধরনের অঙ্ক করে ফেলা যায়, বুঝতে পেরেছ? তবে এই ধরনের প্রবলেমসগুলোকে তোমরা প্লট করে করবে না এইভাবে করবে, এখন তোমাদের ইচ্ছা। তোমার এবার বলছে যে জেড ইকুয়াল টু 1 প্লাস আই ট্যান থিটা, যেখানে পাই বাই 2 লেস দেন থিটা লেস দেন পাই, থিটাটা এর মধ্যে আছে, এই কমপ্লেক্স নাম্বারের মডুলাসটাও বার করতে বলছে, প্রিন্সিপাল আর্গুমেন্টটাও বার করতে বলছে। তো ওই ফর্মে লিখতে হবে। তো একটুখানি মডুলাস অফ জেড মানে কত হয়ে গেল বলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে সেক স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটার দুটো স্কোয়ার রুট হয়, একটা সেক থিটা একটা মাইনাস সেক থিটা। কোনটা পজিটিভ হয় এর মধ্যে, এটা যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে আছে তাহলে মাইনাস সেক থিটা পজিটিভ হয়। তাহলে এটাকে আমি কি লিখবো, মাইনাস সেক থিটা তারপরে মাইনাস কস থিটা মাইনাস আই সাইন থিটা, তারপর কি
করতে হবে বলো? এটা cos পাই মাইনাস থিটা লিখতে চাইলে ধরো যে cos পাই মাইনাস থিটা মাইনাস cos থিটা হয় বলে cos পাই মাইনাস থিটা ইনিশিয়ালি লিখতে চাইবে, কিন্তু এখানে দেখে নেবে প্লাস আই সাইন পাই মাইনাস থিটা লিখলে এটা মিলে যায় কিনা। মেলে না, কারণ সাইন পাই মাইনাস থিটা হয় সাইন থিটা। তাহলে এটাকে আমি কি বলেছিলাম? গন্ডগোল। গন্ডগোল হলেই পাই মাইনাস থিটা না লিখে থিটা মাইনাস পাই লিখে দেবে, বাস। তাহলে therefore mod z হয়ে গেল মাইনাস সেক থিটা, এ আর জি জেড হয়ে গেল থিটা মাইনাস পাই। বুঝতে পেরেছ? তোমাদের যদি সন্দেহ থাকে যে থিটা মাইনাস পাইটা এর মধ্যে মাইনাস পাই থেকে পাই এর মধ্যে আছে কিনা, তো সেই সন্দেহটা আমরা দূর করে দিচ্ছি। দেখো পাই বাই টু লেস দেন থিটা লেস দেন পাই বলে দেওয়া আছে, তা মাইনাস পাই সব দিকে যোগ করে দাও, তাহলে এটা মাইনাস থিটা মাইনাস পাই, এটা লেস দেন জিরো, মাইনাস পাই যোগ করে দিচ্ছি। এখন যে থাকে মাইনাস পাই বাই টু থেকে জিরোর মধ্যে, সে তো মাইনাস পাই থেকে পাই এর মধ্যে আছেই। এটাই হচ্ছে রিজন যে এ আর জি জেডটা হবে থিটা মাইনাস পাই। আরেকটা কোশ্চেন নেওয়া যাক, যে জেড হলো 1 প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কস থিটা প্লাস আই সাইন থিটা, যেখানে থিটাটা হলো 0 থেকে পাইয়ের মধ্যে। এই জেডের মডুলাস অফ জেডটাও বার করতে বলছে, এ আর জি জেডও বার করতে বলছে, ক্যাপিটাল এ আর জি জেডটাও বার করতে বলছে। তো প্রথমত এটাকে এ প্লাস আইবি ফর্মে লিখতে হবে। ট্রিগনোমেট্রি দুটো ফর্মুলা আগেও বলেছি, মনে রাখবে যে 1 প্লাস কস থিটা হয় 2 কস স্কোয়ার্ড থিটা বাই 2, আর 1 মাইনাস কস থিটা হয় 2 সাইন স্কোয়ার্ড থিটা বাই 2, আর সাইন থিটা হয় 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। এই তিনটে ফর্মুলা ভালো করে মনে রাখবে, এমনিও মনে রাখতে হবে, শুধু কমপ্লেক্স নাম্বারের জন্য নয়। এই ফর্মুলাগুলো এমন যে যেমন 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা হয়, এটা যেমন যখন তখন লাগে, এটাও যখন তখন লাগে। তো আগে আমরা এটাকে এ প্লাস আইবি ফর্মে করার জন্য একটু ছোট করে নিই জিনিসটাকে, এই জিনিসটাকে একটু ছোট করে নিই। তাহলে 1 প্লাস কস থিটা হলো, আমি তোমাকে তাও একটু স্টেপ লিখছি, তোমরা একটু এই স্টেপটাকেও কমাতে চাইবে। তা 1 প্লাস কস থিটা হচ্ছে 2 কস স্কয়ার থিটা বাই 2, আর এই হলো আই, এটা হলো 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস কস থিটা মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, এটা হলো আই ইন্টু 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2। এখন উপর থেকে 2 cos থিটা বাই 2 কমন নিয়ে নাও, তাহলে এটা হয়ে গেল cos থিটা বাই 2 প্লাস আই সাইন থিটা বাই 2। এখন নিচ থেকে 2i সাইন থিটা বাই 2 কমন নেবে। কেন? 2i সাইন থিটা বাই 2 কমন নেবে। মনে রাখবে 2 সাইন থিটা বাই 2 কমনও নিতে পারতে, তাহলে সাইন থিটা বাই 2 প্লাস আই কস থিটা বাই 2 হয়, কিন্তু আমরা সবসময় যাতে কসটা প্রথমে থাকে তার চেষ্টা করব। এখানে 2i সাইন থিটা বাই 2 কমন নেব, তাহলে এইটা হলো কস থিটা বাই 2 মাইনাস আই সাইন থিটা বাই 2। দেখে না মিলিয়ে, এটা 2i সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, আর এটা দেখো আই স্কোয়ারটা হলো -1 -1 +1 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে এইটা তো হয়ে গেল, 2 2 কেটে গেল, আই থাকলো কট থিটা বাই 2, তাহলে এটা মানে হলো মাইনাস আই কট থিটা বাই 2। মাইনাস আইটা কেন হয়েছে বুঝতে পেরেছো? আই দিয়ে উপর নিচে গুণ করে দিলাম, তাহলে উপরে হলো আই আর নিচে হলো আই স্কোয়ার্ড মানে -1, তো সেই মাইনাস কট থিটা বাই 2। আর এবারে কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করে দিলাম, তাহলে নিচে কত হয়ে যাবে বলো? এ স্কোয়ার্ড প্লাস বি স্কোয়ার্ড হয়, মানে কস স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2, আর সেটা হয় 1। আর উপরটা কত হবে? এর হোল স্কোয়ার্ড।
তাহলে এটা হলো cos থিটা বাই 2 প্লাস I sin থিটা বাই 2 হোল স্কোয়ার্ড। ঠিক আছে, এবার আরেকটা কথা আমি বলে দিচ্ছি, যেটা নিয়ে আমরা একটু পরে আর একটু বিস্তারিত আলোচনা করব, কিন্তু এখন একটু বলে দিই। সেটা হলো যে যদি তুমি দেখো cos থিটা প্লাস I sin থিটা আছে আর এর হোল পাওয়ারে n আছে, যেখানে nটা হলো একটা পজিটিভ কেন, ইন্টিজার হলেই চলবে, এটা হলো nটা হলো একটা ইন্টিজার, তাহলে এটা লিখে ফেলা যায় cos n থিটা প্লাস I sin n থিটা। এমনিতে এটাকে বলা হয় ডি ময়ভার্স থিওরেম, যেটা আমরা একটু পরে আর একটু বিস্তারিতভাবে ঠিকঠাকভাবে আলোচনা করব, এটা মনে রাখবে। তাহলে এই জিনিসটা দেখো হোল স্কোয়ার আছে, তাহলে ডি ময়ভার্স থিওরেম লাগালে কি হবে, এই 2টা এখানে চলে আসবে, থিটা বাই 2 এর সঙ্গে 2 গুণ হয়ে যাবে, আর এখানে সাইন থিটা বাই 2 এর সঙ্গে 2 গুণ হয়ে যাবে এই নিয়ম অনুযায়ী। তাহলে এটাকে লিখে ফেলো, তাহলে মাইনাস I cot থিটা বাই 2, এটা হলো cos থিটা প্লাস I sin থিটা। এবার একটুখানি যদি মন দাও, এখানে তো একটা রিয়েল নাম্বার থাকে, তাহলে আইটা তো থাকা চলবেই না, অত আইটাকে আমরা ঢুকিয়ে দেবো। এবার এটা হলো 1 নম্বর কথা। আচ্ছা, মাইনাসটা কি রাখবো না মাইনাসটাকে ঢুকিয়ে দেব, সেটা নির্ভর করছে cot থিটা বাই 2 এর উপরে। থিটাটা ছিল 0 থেকে পাই এর মধ্যে, এটা বলে দেওয়া ছিল, তাহলে থিটা বাই 2টা হলো 0 থেকে পাই বাই 2 এর মধ্যে, মানে থিটা বাই 2 হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। ফার্স্ট কোয়াড্রেন্টে তো যে কোনো ট্রিগনোমেট্রিক ফাংশনই পজিটিভ হয়, তাহলে cot থিটা বাই 2টাও পজিটিভ। আর আমি বলেছিলাম যে এখানে একটা পজিটিভ নাম্বার রাখতে, এই কারণে আমরা এখানে cot থিটা বাই 2টাকেই রাখবো আর মাইনাস আইটাকে ঢুকিয়ে দেব। তাহলে এটা ইকুয়াল টু কত হয়ে গেল, এই হলো cot থিটা বাই 2, আর এই মাইনাস আইটা ঢুকছে, আর সব সময় আমরা রিয়েল পার্টটাকে আগে লিখব। তাহলে এই হয়ে গেল I স্কোয়ার্ড মানে -1, -1 মানে +1, মানে এই হয়ে গেল সাইন থিটা, আর এখানে হয়ে গেল কি -I cos থিটা, -I cos থিটা, আর -I ঢুকছিল, তো এই কারণে -I cos থিটা। কিন্তু এটা তো আর এর রোল প্লে করলো খুবই ভালো, কারণ এটা হচ্ছে পজিটিভ নাম্বার, কিন্তু এটাকে তো আমাকে cos অফ সামথিং প্লাস I সাইন অফ সামথিং লিখতে হবে। এখন এখানে দেখো cos পাই মাইনাস থিটা সাইন থিটা হয়, কিন্তু সাইন পাই মাইনাস থিটা তো cos থিটা হয়, কিন্তু আছে তো মাইনাস। গন্ডগোল হলে কি বলেছিলাম, উল্টে দেবে, মানে পাই বাই 2 মাইনাস থিটা না লিখে থিটা মাইনাস পাই বাই 2 লিখে ফেলো, বাস, তাহলেই কাজ হয়ে যাবে। তাহলে দেখো এটা হলো আর cos থিটা প্লাস I sin থিটা, অর্থাৎ থিটার জায়গায় যেটা আছে সেটা -পাই থেকে পাই এর মধ্যে থাকলেই হবে। তো এটা কি -পাই থেকে পাই এর মধ্যে আছে, দেখে নাও ভালো করে। 0টা তো লেস দেন থিটা লেস দেন পাই, তো -পাই বাই 2 যোগ করে দাও, তাহলে এটা হয়ে গেল কি পাই বাই 2। তাহলে থিটা -পাই বাই 2 -পাই বাই 2 থেকে পাই বাই 2 এর মধ্যে আছে, তাহলে যে আছে -পাই বাই 2 থেকে পাই বাই 2 এর মধ্যে, সে তো -পাই থেকে পাই এর মধ্যে আছেই। তাহলে এই যে অ্যাঙ্গেলটা এখানে আছে, এটা যে -পাই থেকে পাই এর মধ্যে আছে, এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই। আর এটা তো হচ্ছে গিয়ে পজিটিভ, তাহলে দেখো আর cos থিটা প্লাস I sin থিটা ফর্মে লেখা হয়ে গেল। তাহলে দেয়ারফর যদি ওই কমপ্লেক্স নাম্বারকে জেড ধরে থাকি, তাহলে মড জেডটা হয়ে গেল cot থিটা বাই 2, আর এ আর জি জেডটা হয়ে গেল থিটা -পাই বাই 2, আর ক্যাপিটাল এ আর জি জেডটা হয়ে গেল থিটা -পাই বাই 2 প্লাস 2n পাই,
যেখানে এনটা হলো যে কোনো ইন্টিজার। কমপ্লেক্স নাম্বার এপিসোড 1 পার্ট 4 এখানেই শেষ করলাম। তোমাদের যদি কমপ্লেক্স নাম্বারস নিয়ে যে এই যে 4টে পার্ট এখন তোমরা পেয়েছো, এটা এখানে এগুলো বুঝতে তোমাদের যদি কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে প্রথমে বলবো ভিডিও লেকচারসগুলোকে একটু রিপিট করে করে দেখো, একটু যত্ন নিয়ে দেখো, দেখবে বুঝতে পেরে যাবে। তারপরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা এখন স্ক্রিনে যে নাম্বারটা ভেসে উঠছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা এখন যে মেল আইডিটা স্ক্রিনে ভেসে উঠছে এই মেল আইডিতে তোমাদের সমস্যার কথা মেলও করতে পারো। আর আরেকটা সুযোগ আছে, ইউটিউবের যে কমেন্ট সেকশনটা আছে সেখানেও তোমরা তোমাদের সমস্যার কথা লিখে পাঠাতে পারো। আর এপিসোড 1 পার্ট 5 এবং তারপরে আরও বেশ কিছু পার্ট থাকবে, সেখানে আমরা কমপ্লেক্স নাম্বার নিয়ে আরও বেশ কিছু জিনিস আলোচনা করব, কিন্তু সেগুলো তোমাদের ক্লাস 11-12-এর যে প্রবলেমসগুলো আছে, মানে তোমরা যে বইগুলোতে যে কোশ্চেন্সগুলো পাবে সেইগুলো তোমরা করে ফেলতে পারবে, তার জন্য পার্ট 5-এর কোনো প্রয়োজন নেই। তাও পার্ট 5টাকে কেন করাবো, কারণ যেই মেন এবং যেই অ্যাডভান্সডের জন্য বেশ কিছু প্রবলেম আছে এমন, সেইগুলোর সমাধানের জন্য লাগবে পার্ট 5, বা তারপরেও বেশ কিছু পার্টে কিছু আলোচনা করব। যদি তোমাদের আমার এই ভিডিও লেকচারসগুলো কাজে এসে থাকে, তোমাদের উপকারে এসে থাকে, তাহলে আমার এই চ্যানেল এসবি ম্যাথ স্ট্যাট ফিজিক্স ক্লাস, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমার এই ভিডিও লেকচারসগুলোকে বন্ধু বান্ধবদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, যাতে সকলেই এই ভিডিও লেকচারস থেকে উপকৃত হতে পারে। আর যদি পারো তাহলে লাইক দিও। আবার দেখা হবে কমপ্লেক্স নাম্বারস এর এপিসোড 1 পার্ট 5-এ।